রিয়াল মাদ্রিদ ইউএফা সুপার কাপে খেলছে আতালান্তার বিপক্ষে ওয়ারসো থেকে। এই ম্যাচটা সরাসরি রাত 1টায় আপনি দেখছেন। বুধবার রাতে রিয়াল মাদ্রিদ ভার্সেস আতালান্তা, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের উইনার ভার্সেস ইউরোপা লিগের উইনার। রিয়াল মাদ্রিদের সিজনটা আগে ভাগেই শুরু হয়ে যাচ্ছে, তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন যেহেতু। দেখেন, ম্যানচেস্টার সিটির সিজনটাও আগে ভাগেই শুরু হয়েছে। এবার হচ্ছে গিয়ে স্প্যানিশ চ্যাম্পিয়ন এবং হচ্ছে একই সাথে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ যারা জিতলো তারা খেলবে কাদের সাথে? ইউরোপা লিগের চ্যাম্পিয়নদের সাথে। এবং এই জায়গায় রিয়াল মাদ্রিদের জন্য যতটা না সিজনের ফার্স্ট ম্যাচ, এর থেকেও আসলে বড় আকর্ষণ কিলিয়ান এমবাপ্পের অফিসিয়ালি প্রথম ম্যাচ। এটা হয়তো বা হতে যাচ্ছে যদি তিনি আসলে মাঠে নামেন। এবং সুপার কাপের হিস্ট্রিটা যদি আমরা দেখি, রিয়াল মাদ্রিদ কিন্তু একেবারে কাছে রয়েছে সুপার কাপের টোটাল হিস্ট্রিতে সবচেয়ে বেশি ট্রফি জেতার। বার্সেলোনা রয়েছে 5টা, মিলান রয়েছে 5টা। রিয়াল মাদ্রিদ যদি এবার জিতে যায় তাহলে রিয়াল মাদ্রিদ একাই আসলে সেই তালিকায় সবার উপরে উঠে যাবে। এই জায়গায় বার্সেলোনা আপাতত সবার উপরে রাখা হয়েছে, সেই হিসেবে তাদেরকে রাখা হয়েছে। কিন্তু এই ছাড়া রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ আছে সবাইকে ছাড়িয়ে যাওয়ার। মিলান, বার্সেলোনা তাদেরকে টপকে এই ইউএফা সুপার কাপের রোল অফ অনারে সবার ওপরে নিজেদের নামটাকে নিয়ে যাওয়ার। কার্লো আনচেলত্তি এই ম্যাচের আগে বলছেন আতালান্তা এমন একটা দল যাদের বিপক্ষে তাদেরকে সতর্ক থাকতেই হবে। কিন্তু যে দলে ভিনিসিয়াস আছে, যে দলে এমবাপে আছেন, সে দলের দুশ্চিন্তার আসলে তেমন কি আছে? আতালান্তা ইউরোপা লিগে দারুণ করেছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। লিভারপুলের মতো দলকে ওরা হারিয়েছিল, ওরা ফাইনালের মতো বিগ ম্যাচ সহজে জিততে পারে। ওদের ভয়ঙ্কর মনে হয় লেভারকুজেনকে যে হারিয়ে দেবে এটাও কেউ ভাবে নাই। ওরা নিজেদের মতো খেলে, যেটা ভয়ের কারণ। আসলেই ভয়ের কারণ বটে যদি আপনি এইভাবে চিন্তা করেন। যদিও কার্লো আনচেলত্তি বোধহয় একটু সতর্কই থাকতে চান। সিজনের ফার্স্ট ম্যাচ যেহেতু, উনি কিন্তু এটাও আসলে বলছিলেন যে সিজনের ফার্স্ট ম্যাচটা সবসময় যে কোনো দলের জন্য আসলে একটু চ্যালেঞ্জিং হয়। রিয়াল মাদ্রিদ প্রি সিজন করেছে, দলে হচ্ছে নতুন মুখগুলো আসলে এসেছে। এখন কিন্তু প্রশ্নটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে খেললে ওই একই যেটা আমরা আসলে ধারণা করছিলাম, এটা আমরা ফাইনালি দেখতে পারবো। তাকে কোন পজিশনে খেলানো হয়, তার সাথে আসলে কে কে থাকে। রিয়াল মাদ্রিদের টিমটার মধ্যে কিন্তু প্রি সিজন শেষেও খুব বেশি আসলে ইনজুরি প্রবলেম নাই, যেটা রয়েছে আতালান্তার। স্কামাক্কা তিনি কিন্তু প্রি সিজনে এসে কিন্তু ইনজুরিতে পড়েছেন। সুতরাং আতালান্তার জন্য যেটা তারা বলছে তাদের ইতিহাসেরই অন্যতম বড় ম্যাচ, কারণ রিয়াল মাদ্রিদের সাথে সবসময় খেলার সুযোগ সবগুলো দলের হয় না। এবং যখন মঞ্চটা হয় দুই চ্যাম্পিয়নের, এবং এই মঞ্চটা একটু আলাদা। কোন দিক থেকে আলাদা? আপনি রিয়াল মাদ্রিদ আর আতালান্তা দুটো দলকে এক পাল্লায় মাপতে চান, যেহেতু একে অন্যের প্রতিপক্ষ। তারা হচ্ছে একটা দলের যে বাজেট, এবং আরেক দিকে আতালান্তা তারা হচ্ছে রূপকথার গল্পের মতো এবার ইউরোপা লিগটা জিতলো। এবং তারা কাদেরকে হারিয়েছে? কার্লো আনচেলত্তি যেটা মনে করিয়ে দিলেন আমাদেরকে, লেভারকুজেনকে তারা হারিয়েছে। যে লেভারকুজেন পুরোটা মৌসুম অপরাজিত থেকে শেষ করতে পারতো যদি না তারা ইউরোপা লিগের ফাইনালে ওই ম্যাচটা না হারতো। এবং এই জায়গায় আতালান্তার ওই আতালান্তা আর এখনকার আতালান্তার ভেতরে অবশ্য ভালো একটা ফারাক আছে। রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচটা ঠিক ওই কারণেই অতখানি কঠিন নাও হতে পারে। কেন? আপনি তো স্কামাক্কার কথা বললেনই, যিনি গেলবার গোলের দিক থেকে আতালান্তাকে বড় ভরসা জুগিয়েছে। এবং তার এসিএল ইনজুরির কারণে তার সিজনটা শেষ হয়ে গেছে। তার রিপ্লেসমেন্ট হিসেবে আনা হয়েছে রাতেগিকে। এখন সেই রাতেগিকে আমরা হয়তো শুরু থেকে দেখতে পাবো। লুকমানের কথা নিশ্চয়ই মনে থাকার কথা, যিনি ফাইনালের নায়ক বনে গিয়েছিলেন, তাই না? গোল করলেন, জোড়া গোল, এবং সেখান থেকে আতালান্তা লেভারকুজেনকে হারালো। আবার সমস্যা যেটা হয়েছে, কুপ মাইনার্সকে নিয়ে আরেক ঝামেলায় আছেন গ্যাসপারিনি। তিনি বলছেন তিনি ইউভেন্টাসে যেতে চান, তাকে ড্রপ করে দিয়ে তাকে ছাড়াই তিনি আসলে দল নিয়ে এগোচ্ছেন। এই যে একটা টালমাটাল অবস্থা আতালান্তার, সেখানে ওই আরও একবার আপনাকে লুকমান, রাতেগি, যিনি একেবারে নতুন, তাদের উপরে ভরসা রেখে এই দলটা যতদূর যেতে পারে। তাদের দলে ওই মার্টিন ডিরুনের কথা বলেন, অথবা গোলকিপার থেকে আপনি যদি মুসো থেকেও আসেন, তারা আছেন আগের মতো, কিন্তু সেট আপটা একটু আলাদা। যে আতালান্তাকে আমরা আসলে দেখে অভ্যস্ত আগের সিজনে, সেটাকে এবার দেখা যাবে কিনা এটা নিয়ে কারো কারো মনে সংশয় থাকতে পারে। কিন্তু এই ম্যাচটা আতালান্তার জন্য স্রেফ সেলিব্রেট করার মতো একটা ঘটনা, সেটা কিন্তু বলেছেন তাদের কোচ গ্যাসপারিনি। আতালান্তা আর বেরগামোর জন্য বিশেষ এক মুহূর্তের অপেক্ষা। আমরা বিশ্বের সেরা ক্লাবের বিপক্ষে খেলবো, এই পর্যন্ত আশাটাও গর্বের, যেটা আমরা চেয়েছিলাম। নার্ভ ধরে রেখে সেরা দলের সাথে খেলতে হবে আমাদের, মানে ওটা মনে করিয়ে দিচ্ছেন তিনি যে রিয়াল মাদ্রিদ দলটা। এবং ওই ইন্সপিরেশনটা ফুটবলারদের কাছ থেকে বের করতে যাচ্ছেন যে আমরা রিয়াল মাদ্রিদের এগেইনস্টে খেলছি, আমরা লাস্টবার লিভারপুলকে হারিয়েছি, লেভারকুজেনকে হারিয়েছি, সুতরাং ইম্পসিবল কোনো কিছুই না। আপনি যদি আতালান্তার সিস্টেমটা দেখেন আর রিয়াল মাদ্রিদের
সিস্টেমটা দেখেন, দুটো ক্লাব যেভাবে রান করা হয়, এটার ভেতরে আপনি এটা শুনলে একটু অন্যরকম শোনাতে পারে, একটা পুঁজিবাদ আর একটা মানে আপনি কি বলবো এটাকে, বুর্জোয়া বলবো না কি বলবো, এইরকম একটা ব্যাপার এই দুই ক্লাবের মধ্যে আছে এবং খুবই ইন্টারেস্টিং। এই ম্যাচটা বলছি আমরা যে আতালান্তার শক্তি কমে গেছে, রিয়াল মাদ্রিদের শক্তি আরও বেড়েছে এমবাপে আসার পরে, কিন্তু এই ম্যাচটা আপনি যেসব কারণে খেয়াল রাখবেন তার একমাত্র বা অন্যতম কারণ যদি বাংলাদেশের পার্সপেক্টিভ আপনি হিসাব করেন সেটা হচ্ছে কিলিয়ান এমবাপের কম্পিটিটিভ অভিষেক রিয়াল মাদ্রিদের হয়ে হওয়ার কথা এবং লোকজন ধরেই নিচ্ছেন যে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস এবং রদ্রিগো এই তিনজন ফ্রন্ট লাইনে থাকবেন, কিন্তু জুড বেলিংহাম আসলে স্টার্ট করবেন কিনা এটা এখনই পরিষ্কার করে বলা যাচ্ছে না। শুয়েমেনি এবং মদ্রিচ বোধহয় স্টার্ট করতে পারেন এবং এই জায়গায় আরো একটা কিন্তু প্রবাবল লাইন আপ আসলে তারা গেস করছে যে সামনে কিলিয়ান এমবাপ্পে এবং বেলিংহামকে রেখে গতবার যেমন আমরা দেখেছিলাম 4-4-2 ডায়মন্ড, সেটাও হতে পারে। সেটার পরীক্ষাটা কিন্তু তারা আসলে করবে বা কোন পথে হাঁটবে রিয়াল মাদ্রিদ সেটা দেখা যাবে মনে হয় সুপার কাপের ম্যাচ থেকেই। এবং আমরা মার্টিন ডেরোনকে দেখছিলাম, আতালান্তার অনেক দিনের সঙ্গী, যত রকম চড়াই উতরে আছে সবকিছুই তারা দেখেছেন। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ পরিষ্কার ফেভারিট, কিন্তু আতালান্তার ওই ফুটবলটা গ্যাসপারিনি যেহেতু আছেন, তিনি যেহেতু একটা প্যাটার্নে খেলে অভ্যস্ত, খেলতে চান, তার একটা নির্দিষ্ট ফুটবলিং ফিলোসফি আছে। এবং আনচেলত্তি কিন্তু এটাই বলছে যে তাদের টিমটা স্পেশাল আরো একটা কারণে, তাদের ইউনিক প্লেইং স্টাইল আছে এবং দুই ইতালিয়ান কোচেরও একটা লড়াই, সেটাও একটা আমার মনে হয় যে আলাদা একটা মাত্রা যোগ করবে। প্রেডিকশন রিয়াল মাদ্রিদ, আমার প্রেডিকশনে তাই। আনন্দ, প্রেডিকশন কি? প্রেডিকশনটা কি এখনই দেওয়া জরুরি? দেন না। হ্যাঁ, পরে আপনার কাছে রিয়াল মাদ্রিদের দলবদল নিয়ে তো জানবই। রিয়াল মাদ্রিদ আতালান্তার প্রেডিকশনে রিয়াল মাদ্রিদকে এগিয়ে না রাখাটাই বরং ভুল হবে, তবে আতালান্তাকে ছেড়ে কথা বলা উচিত না। লেভারকুজেনকে তারা, ওই অদম্য লেভারকুজেনকে তারা শেষ মুহূর্তে যেভাবে ইউরোপা লিগে হারিয়ে দিয়েছিল ফাইনালে, সেই কারণেই তারা রিয়ালের সঙ্গে খেলতে আসছে। মানে বিগ 3-0 গোলে একদম ডমিনেন্ট একটা ওয়েতে হারিয়েছে। তবে রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখাটাই বরং সেফ এবং বলা যেতে পারে যে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকবে। তার কারণ হচ্ছে তাদের যেই পাওয়ার ট্রিপ, এমবাপে, ভিনিসিয়াস এবং বেলিংহামকে হয়তো আমরা দেখবো না, বাট পরেও দেখতে পারি, কিন্তু যেই পাওয়ার ট্রিপের কথা বলছিলাম সেই পাওয়ার ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। রিয়াল মাদ্রিদের ট্রান্সফার মৌসুমটা এবার মনে সবচেয়ে বেশি শান্ত গিয়েছে, কারণ সবকিছুই মোটামুটি ঠিকঠাক ছিল। এমবাপে আসবেন ধরেই নেওয়া হয়েছিল, যে শুধুমাত্র মানে ঘোষণাটা কখন আসবে, ঘোষণাও চলে এসছে, এমবাপে চলে এসছেন। সেই ট্রান্সফার সিজনে এখন পর্যন্ত এমবাপেই সবচেয়ে মানে এক্সপেন্সিভ ফ্রি ট্রান্সফার হয়ে রিয়াল মাদ্রিদে হয়ে তিনি এসেছেন, এবং সেটাই আই থিঙ্ক রিয়াল মাদ্রিদের ট্রান্সফার ডিলটা এখন পর্যন্ত মোটামুটি ক্লোজ বলা যেতে পারে। কার্লো আনচেলত্তিও বলেছেন যে তারা নতুন কোনো রিক্রুটমেন্টের জায়গায় যাবেন না। তবে একটা কনসার্নের জায়গা হতে পারে, যে সেটা হচ্ছে যে তাদের ব্যাকলাইনে কিন্তু কিছুটা থিন রয়েছে এখনও। ব্যাকলাইনে কোনো ইনজুরি হলে সেটার রিপ্লেসমেন্ট হয়তো একাডেমি থেকেই টানতে হতে পারে। সেটা ছাড়া মোটামুটি রিয়াল মাদ্রিদের লাইন আপ কমপ্লিট। এছাড়াও রিয়াল মাদ্রিদ কিন্তু অনেকেই কয়েকজন ছেড়ে গেছেন। রাফা মারিন ছেড়ে গেছেন, টোনি ক্রোস অবসরে গেছেন। এরপর লাস্ট মৌসুমের যে হিরো হসেলু, তাকে এসপানিয়ল থেকে 1.5 মিলিয়ন ইউরোতে কিনে তাকে আবার বিক্রি করে দেওয়া হয়েছে আল খারাফাতে। মোটামুটি বলা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদের ট্রান্সফার ডিলিংটা এখানেই শেষ। তবে লাস্ট মোমেন্টে ভিনিসিয়াসকে নিয়ে একটা ট্রান্সফারের গুঞ্জন শোনা যাচ্ছিল, যে সৌদি আরবের একটা ক্লাব থেকে তাকে নেওয়ার জন্য বেশ লোভনীয় অঙ্কের একটা প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু সেই লোভনীয় অঙ্কের প্রস্তাবটা তিনি একেবারেই নাকচ করে দিয়েছেন। ভিনিসিয়াস তিনি রিয়াল মাদ্রিদেই থাকবেন, তার কন্ট্রাক্ট আরও অনেক সময় পর্যন্ত বাকি রয়েছে, সামনে এক্সটেনশনও হতে পারে। তবে ভিনিসিয়াসকে ভাবা হচ্ছিল সৌদি আরবের অ্যাম্বাসেডার হিসেবে গণনা করা হবে 2034-এ, যেহেতু তারা একটা ওয়ার্ল্ড কাপে বিড দিচ্ছে সেটার জন্য। তবে সেটা খুব শীঘ্রই হচ্ছে না। এই যে পাওয়ার ট্রিপটা এমবাপে, বেলিংহাম, ভিনিসিয়াস এবং আরও যারা রয়েছেন রদ্রিগো, শুয়ামিনি, কামাভিঙ্গা, তাদেরকে আমরা অনেক দিন ধরে রিয়াল মাদ্রিদে দেখতে যাচ্ছি। এই জায়গায় ভিনিসিয়াসের মানে আগের দিন যে ব্যাপারগুলো খুব লিড করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোতে, সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের জন্য সৌদি ক্লাবের একটা অফার এবং অবিশ্বাস্য অফার, মানে তার রিলিজ ক্লজ 1 বিলিয়ন ইউরো। 1 বিলিয়ন, এটা আসলে কত হয় আমি জানি না, আমি এটারে একক কতগুলো শূন্য বসবে এটা খুঁজে বের করতে হবে, আমি এই এত অঙ্কে এত ভালো না, কিন্তু খুব স্বাভাবিকভাবে যে ভিনিসিয়াস সেটাকে না করে দেবেন এটাই এক্সপেক্টেড ছিল, সেটাই হবে হয়তো। কিন্তু ক্যারিয়ারের পিক ফর্মে থাকার সময় এটা এবং এই মুহূর্তে ব্যালন ডি অরের জন্য তিনি হট ফেভারিট। রিয়াল মাদ্রিদে বরং যেটা দেখার বিষয় থাকবে এবার, সেটা হচ্ছে ভিনিসিয়াস, এমবাপে এবং রদ্রিগো, যদি রদ্রিগো স্টার্ট করেন বা রদ্রিগোকে নিয়মিত খেলানো হয়, এই তিনজনের কম্বিনেশন যদি না জমে
এই ব্যাপারটা মাথায় রাখা দরকার যে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো সমালোচনা করতে 1 মিনিটও সময় নেবে না। ইনফ্যাক্ট এক ম্যাচের পরে দেখা যাবে যদি কাজ না করে এটা নিয়ে একটা শঙ্কা তৈরি হতে পারে। এবং তখন আসলে প্রশ্নটা আসবে যে গতবার তো আমরা ভিনিসিয়াস এবং রড্রিগোকে দিয়েই তো আমরা সবকিছু জিতলাম, এরপর এত নাটকের পর এমবাপ্পেকে এনে কিভাবে আসলে একটা চেইনে ওয়ার্কআউট করবে সেটার প্রশ্নটা আসলেই উঠে যাবে। তবে রিয়াল মাদ্রিদের মেইন যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে গিয়ে নিজেদের ঘরের সাম্রাজ্যটা আসলে ধরে রাখা, মানে লা লিগা, এই সুপার কাপ দিয়ে হয়তো আমরা দেখবো রিয়াল মাদ্রিদ কোন ধরনের ফুটবলটা প্ল্যান করছে। তবে লা লিগা শুরু হচ্ছে বৃহস্পতিবার, আমরা দেখলাম রিয়াল মাদ্রিদ কাদেরকে দলে এনেছে কাদেরকে ছেড়েছে, এবং তাদের প্রথম যে 5টা ম্যাচ বৃহস্পতিবার লা লিগা শুরু হওয়ার পর রিয়াল মাদ্রিদ কিন্তু মাঠে নামবে 19 অগাস্ট, যার প্রথমটা আসলে অ্যাওয়ে ম্যাচ মায়োরকার এগেইনস্টে, ভায়াদোলিদ, লাস পালমাস, বেতিস এবং সোসিয়েদাদ। এই যে ম্যাচগুলো দেখা যাচ্ছে ম্যাচগুলো একটু ট্রিকি কোন ক্ষেত্রে? সোসিয়েদাদ অ্যাওয়ে ম্যাচ প্রথম 5টার ভিতরে একটা, বেতিস ঠিক আছে, হ্যাঁ বার্সারও ঠিক সেরকমই, কিন্তু সোসিয়েদাদ ট্রিকি অপোনেন্ট, বেতিস ট্রিকি অপোনেন্ট। প্রথম কয়েকটা ম্যাচ অবশ্য সেই তুলনায় আপনি বলতে পারেন যে সহজ। 19 অগাস্ট শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের লা লিগার নতুন মিশন। তার আগে তারা ইউএফা সুপার কাপটা জিতে নিতে চাইবে। এবারের লা লিগায় ফেভারিট কি রিয়াল মাদ্রিদ নাকি আনন্দ? এটা নিয়ে আগেও কথা হয়েছে, রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখাটাই বললাম যে সেফার বেট লা লিগাতেও। নাবিল খান? রিয়াল মাদ্রিদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.